প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বাড়িতে আছো, নিরাপদে আছো ও সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা কালীন এই সময়ে তোমাদের জন্য আমার একটাই নির্দেশনা থাকবে, তোমরা অবশ্যই প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবে না, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে আজ পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে রয়েছি শিউলি আক্তার, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজ আমরা অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এই অধ্যায়ে 117 থেকে 123 পৃষ্ঠা এই অংশটুকু আমরা আলোচনা করব। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা গণতন্ত্র কি তা জানতে পারবে, গণতন্ত্রের প্রকারভেদ বলতে পারবে, গণতন্ত্রের দোষ গুণ ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক দল সম্পর্কে বর্ণনা করতে পারবে। তোমরা অবশ্যই খাতা কলম সামনে নিয়ে বসবে এবং আলোচ্য বিষয়টি খাতায় নোট করবে। আলোচ্য বিষয়: গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের দোষ গুণ, বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ভূমিকা। আশা করছি সবাই খাতায় নোট করেছো। এবার আমি চলে যাচ্ছি গণতন্ত্র। আমরা জানি বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। সাধারণভাবে গণতন্ত্র বলতে বোঝায় সেই শাসন ব্যবস্থাকে যেখানে শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে রাষ্ট্রের সকল জনসাধারণের উপর অর্পিত থাকে এবং জনগণ তাদের সরকার গঠন করে। গণতন্ত্র এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে জনগণই তাদের সরকার নির্বাচিত করে থাকে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে থাকে। গণতন্ত্র নির্বাচিত প্রতিনিধি দ্বারাই সরকার পরিচালিত হয়ে থাকে এবং রাষ্ট্রের শাসন কার্যে জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাদের ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা সংরক্ষিত হয় এবং কল্যাণ বৃদ্ধির যে ব্যবস্থা রাষ্ট্রের শাসন কার্যে জনগণের অংশগ্রহণের মাধ্যমে যে তাদের ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ হচ্ছে এবং কল্যাণ বৃদ্ধির যে ব্যবস্থা করা হচ্ছে, এটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। বাংলাদেশের সরকার পদ্ধতি একটি গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র সম্পর্কে আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন, গণতন্ত্র হলো জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। অধ্যাপক গেটেলের মতে, যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তাই গণতন্ত্র। আর এই শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের প্রতিষ্ঠা এটি একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। সর্বপ্রথম প্রাচীন গ্রিসের এথেন্সে গণতন্ত্র ব্যবস্থার প্রচলন হয়। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমানে আধুনিক সভ্যতা বলতে আমরা গণতান্ত্রিক সভ্যতাকে বোঝাই। সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে থাকে এবং আধুনিক এই 20 শতাব্দীতে যে আধুনিক সভ্যতা সেটা হচ্ছে গণতান্ত্রিক সভ্যতা আমরা বলতে পারি। এই গণতন্ত্র দুটি পদ্ধতিতে কার্যকর হয়। একটি হচ্ছে প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আরেকটি হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে আমরা বুঝতেই পারছি সরাসরি যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরি ভাবে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়, সেটাই হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। প্রাচীন গ্রিসে ক্ষুদ্র ক্ষুদ্র নগরাষ্ট্র ছিল, সেখানে জনগণ সরাসরি প্রত্যক্ষভাবে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করত। তবে বর্তমানে আধুনিক রাষ্ট্র আয়তনে বড় এবং জনসংখ্যা অত্যন্ত বেশি হওয়ার কারণে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চার সুযোগ এখানে কম। তবে সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে এখনো আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু রয়েছে। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করার পদ্ধতিকে বোঝায়। এখানে জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের পক্ষে দেশের শাসন কার্য পরিচালনা করে। এখানে প্রত্যক্ষভাবে জনগণ শাসন কার্যের পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, তাদের নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করে, তবে রাজনৈতিক কর্মকাণ্ডে অবশ্যই জনগণের অংশগ্রহণ থাকে। বর্তমানে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে সেটাই আমরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে পারি। এখানে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাইয়ের একটা চিত্র দেখতে পাচ্ছি। গণতন্ত্র জনপ্রিয় শাসন ব্যবস্থা হলেও এর কিছু দোষ ত্রুটি রয়েছে। এর গুণগুলো সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। গণতন্ত্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। এখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়। এটি একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা। জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত করেন এবং সরকার তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। সুতরাং জনগণের কাছে সরকারের জবাবদিহিতা থাকে এবং এই সরকার জনমত দ্বারা পরিচালিত হয়। জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। রাষ্ট্রের সকল কাজে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় এবং জনগণের বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা এখানে সংরক্ষিত থাকে, যা জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করে। গণতন্ত্রের এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ সাধন। গণতন্ত্রকে জনগণের সরকার বলা হয় কারণ গণতন্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ সাধন। এর কিছু দোষ বা ত্রুটি রয়েছে গণতন্ত্রের। প্রাচীনকালের প্রখ্যাত মনীষী ও দার্শনিকগণ যেমন প্লেটো, অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খ বা অযোগ্যের শাসন বলেছেন, কারণ গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে অযোগ্য, অজ্ঞ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, যার ফলে গণতন্ত্রের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হয় না এবং শাসন কার্যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। গণতন্ত্রে বহু পরস্পর বিরোধী মত ও ধারণা দেখা যায়। বিভিন্ন ক্ষেত্রে পরস্পর বিরোধী মত দেখা দেওয়ার কারণে বিভিন্ন রকম সংঘর্ষ থেকে শুরু করে বিভিন্ন রকম বিবাদ দেখা দিতে পারে। গণতন্ত্র তুলনামূলকভাবে ব্যয়বহুল শাসন ব্যবস্থা। আমরা জানি গণতন্ত্রে যদি ঘন ঘন নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে এই নির্বাচনকে কেন্দ্র করে জনমত গঠন, প্রচারণা, ব্যাপক প্রচার কার্য কারণে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য প্রার্থীদের প্রচুর অর্থ খরচ করতে হয়, যার কারণে গণতন্ত্র একটি ব্যয়বহুল সরকার ব্যবস্থা করতে পারি আমরা। বাংলাদেশের গণতন্ত্র 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তানে প্রথম পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গৃহীত হয়। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন থেকে শুরু করে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। 10 মাসের মধ্যে তিনি একটি সংবিধান প্রণয়ন করেন। এরপর 1975 সালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপর 1975 থেকে 1990 সাল পর্যন্ত এদেশে সেনা শাসন চলে। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত সমর্থিত 4 দলীয় জোট সরকার গঠন করে। 2004 সালে সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন আহমেদের নেতৃত্বে সেনার হস্তক্ষেপ ঘটে এবং তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার 2 বছর ক্ষমতাসীন থাকে এবং এই 2 বছর পর তিনি নির্বাচন দিতে বাধ্য হন। এরপর 9ম ও 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয় এবং সরকার গঠন করে। রাজনৈতিক দল। আধুনিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাজনৈতিক দল ব্যতীত আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনাই করতে পারি না। সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিক সমষ্টিকে বোঝায় যারা দলীয়
আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মধ্য দিয়ে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। অধ্যাপক গেটেল বলেছেন, রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে ও কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। সংগঠন, কর্মসূচি প্রদান ও ক্ষমতা অর্জন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন, যারা কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। সুতরাং রাজনৈতিক দল এমন একটি জনসংগঠন যাদের সদস্যগণ রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে ঐক্যমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা অর্জনের মাধ্যমে কি করে সেই গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের কিছু উদ্দেশ্য রয়েছে, এবার উদ্দেশ্যগুলো আমরা জেনে নিই। রাজনৈতিক দলের প্রধান প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন। তারা রাষ্ট্রের বিভিন্ন রকম সমস্যাগুলো চিহ্নিত করে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য তাদের নীতি প্রণয়ন করে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা তারা জনগণের নিকট পেশ করে এবং জনসমর্থন সৃষ্টি করে। দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করা রাজনৈতিক এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য। এছাড়া বৈধ ও নিয়মতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করা ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছাড়া আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনাই করতে পারি না। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন সমস্যা তারা চিহ্নিত করে এবং সেই আলোকে তাদের দলীয় নীতি ও কর্মসূচি তারা প্রণয়ন করে বাস্তবায়নের উদ্দেশ্যে। রাজনৈতিক দল তাদের নীতি ও কর্মসূচি বিভিন্নভাবে প্রচার করে, যেমন সভা সমিতি, বিভিন্ন টক শো, এছাড়া পত্র পত্রিকায় লেখনীর মাধ্যমে তারা তাদের নীতি কর্মসূচি জনগণকে তাদের নীতি কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করে এবং জনমত সৃষ্টি করার চেষ্টা করে। দেশের জাতীয় নির্বাচনে তাদের দলীয় প্রার্থীর মনোনয়ন এবং তাদের পক্ষে প্রচার কার্য চালানো এটা রাজনৈতিক দলের একটি ভূমিকার মধ্যে পড়ে। তারা তাদের দলের প্রার্থীদের মনোনয়নের জন্য এবং নির্বাচনে তাদেরকে জয়যুক্ত করার জন্য ব্যাপকভাবে প্রচার কার্য চালায়। নির্বাচনে জয়লাভের পর তারা সরকার গঠন করে। যে দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দল সরকার গঠন করে এবং সরকার গঠন করার পর তারা তাদের নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসন কার্য পরিচালনার জন্য কাজ করে থাকে। বিরোধী দল পার্লামেন্টে বিতর্ক, সরকারের নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উত্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে সংসদকে কার্যকর রাখে। এছাড়াও সংসদের বাইরেও তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে থাকে এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় কাজ করে থাকে। বিরোধী দল সরকারের পাশাপাশি জনগণের সামনে বিকল্প কর্মসূচি প্রস্তাব উত্থাপন করে বিকল্প কর্মসূচি দিয়ে থাকে এবং তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে তাই বিরোধী দলেরও ভূমিকা রয়েছে। সরকার ও জনগণের মধ্যে তারা যোগাযোগ বা সেতু বন্ধন হিসেবে কাজ করে। প্রতিটি প্রতিনিধি তাদের নিজ নিজ এলাকার সমস্যা সম্পর্কে অবহিত হয় এবং সেগুলো সমাধানের চেষ্টা করে। তারা সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ ও সেতু বন্ধন হিসেবে কাজ করে থাকে। তাই বলা যায় যে রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রাজনৈতিক জনসমর্থন সৃষ্টির একটি ছবি দেখতে পাচ্ছি, নির্বাচনী প্রচারণার একটি চিত্র দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা পাঠ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং আমরা একটি মূল্যায়নে চলে যাচ্ছি তা যাচাই করার জন্য। গণতন্ত্র কয়েকটি পদ্ধতিতে কার্যকর হয়। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি গণতন্ত্র দুইটি পদ্ধতিতে কার্যকর হয়, যেমন প্রত্যক্ষ এবং পরোক্ষ।
কার অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার রাজনৈতিক দল সম্পর্কে কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করার চেষ্টা করে এবং সেই জনসমষ্টিকে বলা হয় রাজনৈতিক দল। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য কেন? আমরা জানি বর্তমানে রাজনৈতিক দল ছাড়া আসলে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কল্পনাই করা যায় না। বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই হচ্ছে বর্তমান প্রতিনিধিত্বমূলক সরকার বলতে আমরা দলীয় সরকারকেই বোঝাই। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অনস্বীকার্য। তোমরা অবশ্যই পাঠটি খুব ভালোভাবে চর্চা করবে এবং আগামী দিন তোমাদের জন্য টপ টেস্ট থাকবে। অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন 117 থেকে 123 পৃষ্ঠা এই অংশটুকু আমাদের আগামী দিন টপ টেস্টে তোমাদের থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আগামী ক্লাস